বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় শিক্ষার্থীরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। একই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমি জরিফা আক্তার, সিনিয়র শিক্ষিকা, একই স্কুল অ্যান্ড কলেজ। আজ আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর বাংলা সাহিত্য বিষয়ে একটি কবিতা নিয়ে আলোচনা করব। আজকে আমি একটি নদী সম্পর্কিত কবিতা নিয়ে আলোচনা করব। বুঝতেই পারছো, আজকে আমাদের কবিতার নাম হচ্ছে, পাঠ শিরোনাম হচ্ছে কপোতাক্ষ নদ। লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তো কবিতাটি পাঠ করে তোমরা কি শিখতে পারবে বা জানতে পারবে সেটা আগে দেখে নিই। কবিতাটি পাঠ করে জানতে পারবে, কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হবে, স্বদেশের মহিমা প্রকাশে প্রয়াসী হবে। এই কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তার যে অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে তা জানতে পারবে। তো এবার আসি আমরা মূল পাঠে। কপোতাক্ষ নদ কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তো আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে জেনে নিই, উনি কেমন ছিলেন, কি ছিলেন। তো মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি যশোরের সাগরদাড়ি গ্রামে। তিনি স্কুল পাশ করার পরে কলকাতা একটি কলেজে ভর্তি হন, তারপর সেখানে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হন। তারপর তিনি 1843 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পর তার নামের আগে মাইকেল শব্দটি যুক্ত করেন। তারপর তিনি ইংরেজি সাহিত্যে মনোযোগ দেন, কিন্তু পরে তিনি তার ভুল বুঝতে পেরে বাংলা সাহিত্যে মনোযোগ দেন। বাংলা সাহিত্যে তিনি তার কবিতা, গল্প, কাব্যে তার প্রকাশ করেন, তার বীরত্ব প্রকাশ করেন। তো মাইকেল মধুসূদন দত্ত সাহিত্যকর্মগুলি নিয়ে আমরা আলোচনা করি। তিনি যে কাব্য লিখেছেন তার অমর কীর্তি হচ্ছে মেঘনাদবধ কাব্য। আরও কাব্য আছে, মেঘনাদবধ কাব্য ছাড়াও তিলোত্তমার সম্ভব কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতাবলী। এছাড়া তিনি নাটকও রচনা করেন। কৃষ্ণকুমারী হলো সবচেয়ে ট্র্যাজেডিমূলক নাটক, আর শর্মিষ্ঠা হলো মাইকেল মধুসূদন দত্তের প্রথম সার্থক নাটক। এছাড়াও আছে পদ্মাবতী। আর দুটি প্রহসন লিখেছেন, সেটা হলো একেই কি বলে সভ্যতা, আরেকটা হলো বুড়ো শালিকের ঘাড়েরও। এছাড়াও মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে আরও অবদান রেখেছেন, সেটা হচ্ছে বাংলা কাব্যে অমিতাক্ষর ছন্দ ও ছনের প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত আমাদের বাংলা সাহিত্যে বিশেষ অবদান রেখেছেন। তো এবার আসি আমরা কবিতায়, আমরা মূল পাঠে চলে যাই। আমাদের আজকের কবিতা কপোতাক্ষ নদ। এই নদ কথাটি কেন লেখা হয়েছে জানো? হয়তো তোমরা বলবে যে নদী না লিখে নদ লিখেছে কেন। আসলে এটার লিঙ্গেরও ব্যাপার আছে, এবং সাধারণত বলা হয় যে যেসব নদীর অনেক শাখা প্রশাখা থাকে তাদেরকে নদী বলে, আর যে নদীর কোনো শাখা থাকে না, সরাসরি সাগরে যেয়ে মিলিত হয়, তাকে নদ বলে। এই জন্য কপোতাক্ষ নদের কোনো শাখা নেই, সরাসরি সাগরে যে মিলিত হয়েছে, তাই কপোতাক্ষ নদ। আচ্ছা, এখন এই কপোতাক্ষ নদটা নেওয়া হয়েছে চতুর্দশপদী কবিতাবলী থেকে। এটা আসলে একটা সনেট। সনেটের বাংলা হলো চতুর্দশপদী কবিতা। এই চতুর্দশপদী কবিতার একটি কাঠামো আছে, অর্থাৎ সনেটের একটি কাঠামো আছে। সে কাঠামোটা হলো 14 চরণ বিশিষ্ট হবে এবং দুইটি ভাগে ভাগ হবে। প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক, এবং পরের 6 লাইনকে বলা হয় ষষ্ঠক। এই যে 8 লাইন, প্রথম 8 লাইন হলো অষ্টক। অষ্টককে ইংলিশে বলে অক্টেভ, আর দ্বিতীয় বলে ষষ্ঠক।
ইংরেজিতে বলে সেস্টেট। সেস্টেট। প্রথম 8 লাইনে থাকে ভাবের প্রবর্তনা। আর শেষ 6টাতে থাকে ভাবের পরিণতি। তো এখন আমরা এই কপোতাক্ষ নদের যে আন্তঃমিল আছে বা মিল বিন্যাস আছে, সেই মিল বিন্যাস নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে আমরা এই কবিতাটা ভাবার্থ বুঝে নিই। তো দেখো, সতত হে নদ তুমি পরম মোর মনে। তার আগে একটা কথা বলে নেই যে মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদের তীরে যশোরের সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। নদীর তীরের প্রাকৃতিক পরিবেশে তিনি তার শৈশব এবং কৈশোর কাটান, যার জন্য এই কবিতাটা যখন তিনি লেখেন তখন তিনি ফ্রান্সে অবস্থান করেন। ফ্রান্সে থাকার পরেও তিনি সেই শৈশব কৈশোরের স্মৃতি ভুলতে পারেন না। সেই স্মৃতিতে কাতর হয়ে তিনি এই কবিতাটা লিখেন। তাই তো তিনি কপোতাক্ষ নদকে সম্বোধন করে বলতেছেন, সতত হে নদ তুমি পরম মোর মনে। হে কপোতাক্ষ নদ তুমি, সতত মানে হলো সর্বদা। হে কপোতাক্ষ নদ তুমি সবসময় আমার মনে পড়ো। সতত তোমার কথা ভাবি এ বিরলে। বিরলে মানে হচ্ছে নিরিবিলি, নির্জনে। তার মানে আমি সবসময় তোমার কথা আমার মনে পড়ে এবং আমি সবসময় নির্জনে একাকী তোমার কথা বসে ভাবি। সতত যেমনই লোক নিশার স্বপনে শুনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। অর্থাৎ নিশা অর্থ হলো রাত। মানুষ রাতে স্বপনে যেমন মায়ামন্ত্র ধ্বনি শুনে, মায়ামন্ত্র ধ্বনি মানে হচ্ছে যে ধ্বনি শুনলে মানুষ আকৃষ্ট হয়। সেই মানুষ যেমন স্বপনে মায়ামন্ত্র ধ্বনি শুনে আকৃষ্ট হয়, কবিও কপোতাক্ষ নদের কলকল ধ্বনিতে আকৃষ্ট হন। তিনি তার এই সবসময় কবির কানের কাছে কপোতাক্ষ নদের কলকল ধ্বনি বাজে, তাতে তিনি শান্তি পান, যদিও সেটা ভ্রান্তি মানে ভুল। কারণ কপোতাক্ষ নদ বাংলাদেশে, কবি ফ্রান্স, এটা কখনোই সম্ভব না। তারপরে কবি সান্ত্বনা পান। বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। কবি অনেক দেশে গিয়েছেন, অনেক নদ নদী দেখেছেন, কিন্তু কোনো নদীর জলই কবির তৃষ্ণা মিটাতে পারেনি। কারণ কপোতাক্ষ নদের পানি ছাড়া কবির তৃষ্ণা মিটবে না। কারণ কপোতাক্ষ নদের সাথে কবির একটা সন্তান এবং মায়ের যে সম্পর্ক, সেরকম সম্পর্ক গড়ে উঠেছে। দুগ্ধ স্রোতরূপী তুমি মাতৃভূমি স্তনে। এখানে কবি দুগ্ধ স্রোতরূপী বলতে কপোতাক্ষ নদকে বুঝিয়েছেন এবং মাতৃভূমি বলতে বাংলাদেশকে বুঝিয়েছেন। মা যেমন তার সন্তানদেরকে মাতৃদুগ্ধ পান করিয়ে লালন পালন করে বড় করে তোলেন, এই কপোতাক্ষ নদও তার এলাকার সব মানুষকে তার এই জল রাশি দিয়ে লালন পালন করে, সেচ দিয়ে, মাছ ধরে, কৃষিকাজ করে। কবিও এই কপোতাক্ষ নদে বেড়ে উঠেছেন। আর কি হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজারূপ সাগরেরে দিতে বাড়ি রূপ কর তুমি। কবি এ জায়গায় হতাশ হয়ে গেছেন। কবি সংশয় প্রকাশ করছেন যে কপোতাক্ষ নদের সাথে হয়তো তার আর কোনো দিন দেখা হবে না। তো যাই হোক, দেখা না হোক, তারপরে যতদিনই যাক, কবি কপোতাক্ষ নদকে প্রজা এবং সাগরকে রাজা হিসাবে কল্পনা করেছেন। আমরা যেমন সরকারকে ট্যাক্স দিই, প্রজা যেমন রাজাকে খাজনাও দেয় বা রাজস্ব দেয়, ঠিক তেমনি এই কপোতাক্ষ নদও সাগরকে জলরূপ, বাড়িরূপ কর, অর্থাৎ পানি দ্বারা জলরূপ খাজনা দিচ্ছে। এ মিনতি গাবে বঙ্গজনের কানে শখে সখারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। এ মিনতি গাবে, তার মানে কি? মিনতি মানে অনুরোধ, গাবে মানে গাইবে। কপোতাক্ষ নদের কাছে কবির অনুরোধ যে বঙ্গজনের কানে, বঙ্গজ মানে হলো বঙ্গবাসী, বাংলাদেশে যারা বাস করে তারা, বঙ্গজনের কানে শখে সখারিতে। তার মানে কবি যেমন
কপোতাক্ষ নদকে স্নেহ ভরে ভালোবেসেছেন। কপোতাক্ষ নদও যেন কবিকে সেরকম স্মরণ করে, এই কথাটা যেন সেই বঙ্গবাসীর কানে বলে। কি কথাটা? এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। কবি প্রবাসে থেকেও অর্থাৎ বিদেশে থেকেও বাংলাদেশের প্রতি এবং কপোতাক্ষ নদের প্রতি যে কবির যে স্মৃতিকাতরতা, তিনি যে তার স্মৃতিতে কাতর হয়ে বাংলা কবিতা এবং কাব্যে গানে প্রকাশ করছেন, এই কথাগুলো যেন কপোতাক্ষ নদ বঙ্গবাসীর কাছে ব্যক্ত করে। কবি এটাই আশা করেন। তো আমরা আশা করি বুঝতে পেরেছ কবিতার ভাবার্থটি। এখন দেখো এখানে প্রথম 8 লাইন এটা অষ্টক, অক্টেভ, ভাবের প্রবর্তনা, আর এই 6 লাইন ষষ্ঠক, ইংরেজিতে ষষ্ঠের ভাবের পরিণতি। এখন আমরা যে বলছিলাম একটা মিল বিন্যাস দেখাবো। তো মিল বিন্যাসটা হলো, কপোতাক্ষ নদের মিল বিন্যাস হলো ক খ ক খ ক খ খ ক। এটা হলো অষ্টকে। যেমন ধরো, তাহলে আমি দেখাই, সতত হে নদ তুমি পর মোর মনে, লাস্টে কি আছে? নে। নে কথাটার জন্য আমরা শেষের বর্ণটাই নিলাম, নেকে আমরা ক ধরলাম, তারপরে সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, এই লেটাকে আমরা খ ধরলাম। তাহলে আবারও নে, নেতে আমরা কি ধরবো? ক, লেতে ধরবো খ, আবার নে, নেকে ধরবো ক, আবার দলে, লেকে ধরবো খ, জলে, লেকে ধরবো খ, স্তনে, নেকে ধরবো ক। তাহলে আমরা অষ্টকের এই জিনিসটা মনে পেয়ে গেলাম। অষ্টক ক খ ক খ, ক খ ক খ ক খ খ ক, আমরা অষ্টক এটা পেয়ে গেলাম। এবার আসি ষষ্ঠকে। মিল বিন্যাসটা ষষ্ঠকে কিভাবে দেখো, আর কি হে হবে দেখা যতদিন যাবে, এই বেটাকে আমরা গ ধরলাম, আর প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, তেটাকে আমরা ঘ ধরলাম, তারপর আবার গাবে, বেটাকে গ, তে ঘ, তারপর বেকে গ, তেকে ঘ। তাহলে আমরা ষষ্ঠকেরটাও পেয়ে গেলাম, গ ঘ, গ ঘ গ, তারপরে ঘ গ ঘ, গ ঘ গ ঘ গ ঘ। আচ্ছা, এই হলো আমাদের কপোতাক্ষ নদ কবিতার আন্তঃমিল বা মিল বিন্যাস। সনেটের যে বৈশিষ্ট্য থেকে, প্রত্যেকটা সনেটেরই আন্তঃমিল থেকে, আমরা অন্য আন্তঃমিলে যাব না কারণ গোলমাল লেগে যাবে। আমরা কপোতাক্ষ নদ কবিতার আন্তঃমিলটা তোমাদের দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার আসো যে কিছু নতুন শব্দ আছে সেগুলি তোমরা জেনে নাও। আচ্ছা, সতত অর্থ কি? সতত অর্থ সর্বদা, সর্বদা বা সব সময়। আচ্ছা, তারপর নিশা, নিশা অর্থ রাত। আচ্ছা, তারপর ভ্রান্তি, ভ্রান্তি অর্থ ভুল। আচ্ছা, তারপর আর হলো বাড়ি রূপ কর। বিরলে, বিরলে অর্থ কি? বিরলে অর্থ একাকী, নির্জনে। আচ্ছা, তারপর বাড়ি রূপ কর। বাড়ি রূপ কর হলো প্রজা যেমন রাজাকে খাজনা দেয়, সেরকম কপোতাক্ষ নদও সাগরকে তার বাড়ি মানে জল, জল রূপ খাজনা দেয়। আচ্ছা, এই হলো আমাদের আজকের কপোতাক্ষ নদ কবিতার তোমরা ভাবার্থ জানলে। তারপর
কবি সম্পর্কে জানলে, মিল বিন্যাস জানলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিন্তু তোমাদের এই মূল কবিতাটা ভালো করে মুখস্থ করতে হবে, এর ভিতর থেকে তোমাদের অবজেক্টিভ হয়। এবং আরেকটা প্রশ্ন হয়, যেমন ধরো দুগ্ধ স্রোতরূপী তুমি মাতৃভূমি স্তনে, ব্যাখ্যা করো, এটা তোমাদের ক্ষয়ের উত্তর হয়। তারপরে আরেকটা হয়, যেমন বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, ব্যাখ্যা করো। এগুলা হলো ক্ষয়ের প্রশ্ন। তো আশা করি তোমরা শব্দার্থগুলি ভালো করে পড়বে, পাঠ পরিচিতি ভালো করে পড়বে, তারপর এই কবিতাটা ভালো করে পড়বে, তাহলে তোমাদের অবশ্যই এখান থেকে একটা সৃজনশীল থাকবে, অবজেক্টিভ থাকবে। তোমরা আশা করি জানতে পেরেছো যে তোমাদের পরীক্ষা হবে, আগামী মাসে তোমাদের পরীক্ষা হবে। তোমরা পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। তোমাদের সৃজনশীল 11টা থাকবে, সেখান থেকে 7টা প্রশ্ন উত্তর দিতে হবে 70, আর 30টা অবজেক্টিভ থাকবে। মোট 100 মার্কের প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। তোমরা সেইভাবে প্রস্তুতি নাও এবং প্রত্যেকটা অনলাইন ক্লাস ভালো করে দেখো, তোমাদের কাজে লাগবে। এবং এই পাঠ্য বই ভালো করে পড়ো। তো আমি আর কথা না বাড়িয়ে তোমাদের সুস্থতা কামনা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।